নমস্কার বন্ধুরা, কুমকুমের কথকথায় আপনাদের স্বাগত। আমি কুমকুম স্বরচিত গল্প শোনাব। আজকের গল্প সবিতার একদিন। স্বামীর জন্য বাদায় পান্তা নিয়ে যেতে অনেক দেরি হয়ে গেছে সবিতার। জ্যৈষ্ঠ মাস, বেলা আন্দাজ 11টা হবে। সূর্য এখন মধ্য গগনের কাছাকাছি পৌঁছে গেছে। ভ্যাপসা গরমে ঘেমে নিয়ে দ্রুত পায়ে হেঁটে চলেছে সে। সারা রাত অসহ্য গরমে ঘুম হয়নি তার। ভোরের দিকে সবেমাত্র 2 চোখ মুড়ে এসেছিল। ঘুম জড়ানো চোখে সে দেখেছিল তার স্বামী বাদল সাঁপুই গোয়াল থেকে হেলে গরু দুটোকে বের করে লাঙল ঘাড়ে তুলে নিয়ে হাঁক দিয়ে তাকে ডেকে বলেছিল, কাগড়ি তোলা পেড়ে ধান ফেলতে যাচ্ছি সবিতা, সময় মতো বাদায় পান্তা নিয়ে যাস। বাদল সাঁপুই স্বল্প আয়ের চাষি গৃহস্থ। সামান্য জমি জমার কিছু আয় আর সপ্তাহান্তে হাওড়ায় মঙ্গলাহাটে বোঝা বওয়ার কাজ করে কায়ে ক্লেশে সংসার চালায়। আর সবিতা হাঁস মুরগি গরু ছাগল পুষে শাড়িতে জরি বসানোর কাজ করে সন্তানদের লেখাপড়া শেখার খরচ যোগায়। ভোরবেলা থেকে রাজ্যের কাজ পড়ে থাকে সবিতার। এসব কিছু তার নিত্যদিনের কর্ম। যেমন খোঁড় থেকে হাঁস মুরগি বের করে তাদের খোরাক দেওয়া, গাই গরুর দুধ দেওয়া, রাস্তার ধারে ছাগল বাঁধতে যাওয়া, গোয়াল ঝাঁট দেওয়া, তারপর ঘরকন্নার কাজ সেরে পতিনেক দুধ নিয়ে যায় পুবপাড়ায় হালদারদের বাড়ি। দুধ বেচে সেখান থেকে মাসকাবারি কিছু পয়সা সে পায়। আর এই আসা যাওয়ার পথেও তার কাজ আছে। গ্রামের একটি মাত্র টিউবওয়েলের জলের জন্য ভিড় হয় বেশ। বুদ্ধি করে পুবপাড়ায় যাওয়ার পথে খালি কলসি বসিয়ে রাখে জলের লম্বা লাইনে, আর ফেরার পথে ভরা কলসি কাঁখে তুলে ঘরে ফেরে। এত সব দৌড়ঝাঁপের কাজের মাঝে প্রাথমিক পড়ুয়া মেয়ে ঝুমা আর ছেলে শুভ কখন যে হাঁড়ি থেকে পান্তা বেড়ে খেয়ে যে যার মতো পড়তে চলে গেল তা জানার অবকাশ থাকে না সবিতার। তেমনি সে আজ ভুলে গিয়েছিল তার স্বামী বাদল কাগড়ি ধান ফেলতে গেছে বাদায়। ভুলে গিয়েছিল সেখানে তার জন্য পান্তা নিয়ে যেতে হবে। সে খেয়াল হলো এই বেলা দুপুরে রান্নার আয়োজন করতে গিয়ে প্রখর রোদে শুকনো কঠিন জমিতে হাল চষার কঠোর পরিশ্রমে পরিশ্রান্ত খিদে পিপাসায় কাতর তার স্বামী বাদল কাজের মধ্যেও অপেক্ষায় আছে পান্তার আমানি পান করে তৃষ্ণা মেটাবার আশায়, পান্তার গ্রাস মুখে তুলে শরীরে বল শক্তি ফিরে পাওয়ার আশায়। কথা মনে হতেই আত্মগ্লানিতে বুক চিনচিন করে উঠল সবিতার। তাড়াতাড়ি করে হাঁড়ি থেকে পান্তা বেড়ে কেটলি ভরে প্লাস্টিকের বোতলে জল নিয়ে এক ছুটে বেরিয়ে পড়ল সে। সামনে বিস্তীর্ণ বাদা, জ্যৈষ্ঠ মাসের অনাবৃষ্টিতে জ্বলে পুড়ে ফুটি ফাটা। প্রখর রোদে চারপাশ যেন নেশা ধরানো নিস্তব্ধতার ঝিম ধরে আছে। বাদায় কোথাও সবুজের চিহ্ন মাত্র নেই। ঘাস সব রোদে পোড়া কটা। তপ্ত ধরিত্রীর বুক থেকে বিচ্ছুরিত হলকায় প্রকৃতি বড় নির্দয়, বড় নিষ্ঠুর। এই প্রচণ্ড রোদে গরমে ঘেমে স্নান হয়ে উঠেছে সবিতা। পরনের শাড়ি ব্লাউজ ঘামে ভিজে সপসপে হয়ে গেল। শরীরের সব জল যেন ঘাম হয়ে বেরিয়ে যাচ্ছে। তার এত বেশি তৃষ্ণা হলো যেন বোতলের সব জলটুকু সে তার নিজের গলায় ঢালে। প্রকৃতির এই ভীষণ আত্মপ্রকাশের মধ্যে তার স্বামী বাদল পরিশ্রান্ত পিপাসার্ত অভুক্ত অবস্থায় কী পরিমাণ দুর্ভোগের মধ্যে আছে যেটা ভেবে অজানা আশঙ্কায় কেঁপে উঠল সে। এবং তার এই ভুলে যাওয়ার মাসুল যে কত ভয়ানক হতে পারে সে কথা ভেবে দগ্ধ হচ্ছে তার মন। আসল কথা হলো সবিতার এই ভুলে যাওয়ার পিছনে পর্যাপ্ত কারণ আছে। আজকের দিনটায় বাড়তি কাজ ছিল তার। সে শাড়িতে জরি বসানোর কাজ করে আজ সকালেই দেওয়ানগঞ্জের ওস্তাগরের বাড়ি শাড়ি পৌঁছে দেওয়ার কাজে ছিল, নইলে সে মজুরি পাবে না।
এবং ওস্তাগরের বাড়ি শাড়ি পৌঁছানোও মহা ঝামেলার কাজ। এমনিতে ঘরে নগদ পয়সার অভাবের কারণে বাড়িতে সাবান, শ্যাম্পু, সার্ফ ইত্যাদি কিনে রাখার এক রকমের বিলাসিতা, এবং খুব প্রয়োজন ছাড়া বাড়িতে ঢোকেও না এসব। আজ সকালে নানা কাজের মাঝে গ্রামের মুদির দোকান থেকে 2 টাকার পাতা সার্ফ কিনে তাতে জরির শাড়ি ধপধপে করে কেচে ধুয়ে হাওয়ায় শুকিয়ে ওস্তাগরের বাড়ি পৌঁছে দিতে হয়েছিল তাকে, এবং তা থেকে মজুরি মিলেছিল 250 টাকা। আর এই টাকার জন্য একটানা 15 দিন ধরে কাজ করে আসছিল সে। তা হোক, ঘর সংসারের কাজ বজায় রেখে তো এই শাড়ির কাজ করেছে, আর কাজ শেষে মজুরির 250 টাকা সে পেয়েছে। মজুরির টাকা হাতে পেয়ে কত আনন্দ, কত পরিকল্পনা সবিতার। ওস্তাগরের বাড়ি থেকে ফেরার পথে এত সব ভাবার সময় পেয়েছিল সে। কদিন ধরে নতুন জামার জন্য বায়না ধরেছে মেয়েটা, আর তাকে দিলে ছোট ছেলেটাকেও কিছু দিতে হবে, নইলে সেও কান্না জুড়বে। আর তার নিজের জন্য একজোড়া চপ্পল কেনার প্রয়োজন আছে। অনেক দিন হলো জুতো জোড়া ছিঁড়ে গেছে। গ্রামের এদিক ওদিক খালি পায়ে চলাফেরা করা গেলেও দূরে কোথাও গেলে জুতো পরতে লাগে। সে জানে এসব আবদার পূরণের সামর্থ্য বাদলের নেই, আর সেটা সে বোঝে বলেই সংসার সামলে জরির কাজ ধরেছে। সবিতা জানে 3.5 হাত লম্বা বড় গামছা, সুতির গামছা খুব পছন্দ বাদলের। সে দেখেছিল অনেক দিন আগে এই রকম বড় সবুজ রঙের একটা সুতির গামছা ছিল তার। সেই গামছা ছিল বাদলের যেন প্রাণ। কিছুতেই কাজ ছাড়া করতো না সেই গামছাখানা। কাজ করার সময় তার মাথায় বাঁধা থাকতো, স্নান করতো সেই গামছা পরে। এমনকি ভোরবেলা কিংবা সন্ধ্যায়ও চাদরের মতো করে গায়ে দিত সেই গামছা, কিংবা তার কাঁধের উপরে ফেলা থাকতো। রাতে শুধু ঘুমোবার সময় দাওয়ার দড়িতে ঝুলিয়ে রাখতো। সবিতা ভাবছে বাদলের জন্য সে একটা গামছা কিনবে। চাষও শুরু হয়ে গেছে। গামছার দরকার। 3.5 হাত লম্বা বড় সুতির গামছার দামও একটু বেশি হবে। মনে মনে হিসেব কষে দেখলো এত কিছু তার মজুরির 250 টাকায় কুলোবে না। সে ভেবে দেখলো এর সাথে যদি বাড়ির পোষা মোরগটা সে বিক্রি করে তাহলে আরও কিছু টাকা তার হাতে আসবে। হালদার পাড়ার রিনার মা এই কদিন আগে তাকে ডেকে জিজ্ঞাসা করেছিল, তোর মোরগটা বেচবি সবিতা? জামাই ষষ্ঠী করব। সে রীতিমতো দর হাঁকিয়ে বলেছিল, 400 টাকার কম হবে না রিনের মা, মোরগটা 4-5 কিলো ওজন হবে। যেন সে কত রঙ্গের কথা বলেছে। হি হি করে হেসে রিনার মা রসিকতার ছলে তাকে আলতো ঠেলা দিয়ে বলেছিল, তুই যেন দাড়িপাল্লায় মেপে দেখেছিস মোরগটার 4-5 কিলো ওজন হবে? আমার মোরগ আর আমি জানি না? বিশ্বাস না হয় মেপে দেখ, হাটে বিক্রি করলি আরও বেশি দর পাবো। সবিতার কথাতে থতমত খেয়ে রিনার মা বলেছিল, তবে তোর আর আমার দুজনের কোথা থাক, 350 নিস, মাইরি বলতেছি, বাকি আমি রাখবুনি। একটু থেমে আবার বলেছিল, এটা প্রথমবার জামাই ষষ্ঠী। রিনা বলে পেইটেছে, মা তোর জামাই পোলট্রি খেতে চায় না, অন্য কিছুর ব্যবস্থা করিস। আমরা গরিব মানুষ, খাসির মাংস কিনতে তুই পারবুনি, তাই তোর মোরগটার কথা বলতেছি। সবিতা আর কথা বাড়ায়নি। সত্যি তো, ভেবে সে কোনোদিন দেখেনি কত কত মুরগি সে পুষেছে, আবার টাকার প্রয়োজনে বেচেও দিয়েছে, কিন্তু স্বামী সন্তানের মুখে কোনো দিন তুলে দিতে পারেনি। এত সব ভাবনার মধ্যে ভুলে গেল তার স্বামী ধান ফেলতে বাদায় গেছে, ভুলে গেল সেখানে তাকে পান্তা নিয়ে যেতে হবে। বাড়ি ফিরে স্নান সেরে রান্নার আয়োজনে বসে এই প্রথম খেয়াল হলো তার। তারপর পান্তার কেটলি নিয়ে এক ছুটে বেরিয়ে পড়া। স্বামীর দুর্ভোগের উপলব্ধি করে দুরু দুরু বুকে হেঁটে চলেছে সে। গ্রামের নস্করদের বাড়ির কাওড়ার মা ছাগল চড়িয়ে ফিরছিল ঘরে। ওকে দেখে বলল, কি রে ঝুমার মা, কোথায় যাচ্ছিস?
বাদায় বাদলের উদ্দেশ্যে বলল, ঝুমার বাপ কাগড়ি ফেলতে গেছে, আমি তার জন্যে পান্তা নিয়ে যাচ্ছি। প্রখর রোদের ঝাঁঝে কাওড়ার মায়ের মুখ পুড়ে কালি হয়ে গেছে। খড়খড় করে বলল, সেই সকাল থেকে ঝুমার বাপ হাল চষতেছে, তোর আর সময় হলুনি বাদায় পান্তা নিয়ে যাবার? এই ভাতারমারির নাম তুই আগবি দেখতেছি। ভাতারমারি নামটা শুনে চমকে উঠল সবিতা। এই বাদাটাকে তো এই অঞ্চলে বলে ভাতারমারির মাঠ। তার মনে পড়ল সে শুনেছিল এই কাহিনী। বিয়ের পর তার শাশুড়ি এ কাহিনী শুনিয়েছিল তাকে, অনেক দিন আগের কথা। দুঃখীরাম নস্কর নামে এক চাষি ছিল। সারা বছর ধরে তাকে চাষের কাজে কঠোর পরিশ্রম করতে হতো, অথচ এর উপযুক্ত মূল্য সে পেত না। সে এত গরিব ছিল, দুবেলা পেট ভরে খাওয়া হতো না তার। দুঃখীরাম রোজ ভোরে ঘুম থেকে উঠে চাষের কাজে বাদায় যেত। বেরোবার আগে বউ হাউড়িকে তার জন্য এক ঘটি জল নিয়ে যেতে বলতো। দুঃখীরামের কথা মতো হাউড়ি রোজ এক ঘটি জল তার জন্য বাদায় নিয়ে যেত। দুঃখীরাম তখন চাষের কাজ ছেড়ে একটু বসে জিরিয়ে এক নিঃশ্বাসে ঢকঢক করে পুরো এক ঘটি জল খেয়ে আবার চাষের কাজে নেমে পড়ত। একদিন কাজের ঝোঁকে বাদায় যেতে দেরি হয়ে গিয়েছিল হাউড়ির। চাষির বাড়িতে অনেক কাজ থাকে। দুঃখীরামের বউ হাউড়িকেও সারাদিন চরকির মতো পাক খেয়ে খেয়ে ঘুরে ঘুরে শুধু কাজ করে যেতে হতো। পেট ভরে খেতে পেত না সেও। এর ফলে সেও ছিল শীর্ণ ও দুর্বল। সময়টা ছিল জ্যৈষ্ঠ মাস। সূর্য একেবারে মাথার ওপর থেকে আগুন ঝরাচ্ছে। দুঃখীরাম তখনও বাদায় হাল চষে যাচ্ছে আর ভাবছে, হাউড়ি জল নিয়ে এলেই একটু জিরিয়ে নেবে সে। এদিকে সময় পেরিয়ে যায়, হাউড়ি আর আসে না। জল পিপাসায় কাতর দুঃখীরামের তখন যেন বুকের ছাতি ফাটছে। তবুও সে চাষ করার কাজে মগ্ন। কাগড়ি ধান ফেলবে সে। শুকনো কঠিন জমিতে বারবার লাঙল দিয়ে মাটি ঝুরো ঝুরো করে, শক্ত বড় মাটির ঢেলা থাকলে মুগুরের ঘা দিয়ে গুঁড়ো করে মই টেনে জমি সমান করে তবে না সে ধান ফেলবে। সে তো খুব সহজ কাজ নয়। গরু দুটোরও খুব কষ্ট। শুকনো জমিতে মই টানার সময় এক পাও এগোতে চায় না তারা। হেঁকে বকে পিঠ চাপড়ে কঞ্চির বাড়ির ভয় দেখিয়ে তবে যদি এক পা করে এগিয়ে যাওয়া যায়। এত পরিশ্রমে দুঃখীরামের মেজাজ যায় চড়ে। তার ওপর এই তীব্র দাবদাহ এবং খিদের পিপাসায় কাতর ছিল সে। এমন সময় হাউড়ি জল নিয়ে আসে বাদায়। অনেক দূর থেকে জলের ঘটি হাতে হাউড়িকে দেখে পিপাসায় কাতর দুঃখীরাম দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়ে তার কাছে পৌঁছতে চাইল। তখন তার তীব্র দাবদাহের মধ্যে অবাধ্য গরু তাড়ানোর ভয়ঙ্কর রূপ। রোদের ঝাঁঝে মুখ কালি হয়ে গেছে এবং তখনও তার হাতে ধরা আছে গরু তাড়ানোর কঞ্চির বাড়ি। আর তাকে দেখে ভয় পেল হাউড়ি। ভুল বুঝল সে। সে ভাবল দুঃখীরাম তাকে মারতে আসছে বুঝি। জল আনতে তার এমনি দেরি হয়ে গিয়েছিল। মার খাওয়ার ভয়ে হাউড়ি উল্টো দিকে দৌড় দিল। দুঃখীরামও তার পিছনে দৌড়াচ্ছে জলের জন্যে। আর হাউড়ি ভাবছে দুঃখীরাম তাকে মারতে আসছে। এক সময়ে ছুটতে ছুটতে হাউড়ির হাত থেকে খসে পড়ে গেল ঘটি এবং নিমেষে সব জল মাটিতে পড়ল এবং মাটিও সে জল শুষে নিল। দুঃখীরাম তখন উন্মাদের মতো সেখানে ঝাঁপিয়ে পড়ে কাদা চাটতে চাটতে মারা গেল। সেদিন থেকে লোকে এই মাঠটাকে বলে ভাতারমারির মাঠ। সবিতা! হঠাৎ সবিতা চমকে উঠল। গ্রামের নিশিকান্ত সাঁপুই আর তার বউ পঞ্চমী একপাল গরু ছাগল চালিয়ে গ্রামে ফিরছে। নিশিকান্তের বউ পঞ্চমীর ডাকে হুঁশ ফেরে তার। নিশিকান্ত বৃদ্ধ মানুষ, পঞ্চমীরও বয়স হয়েছে। একসময় তারা দিনমজুরির কাজ করত। এখন অশক্ত শরীরে পেট চালাতে গ্রামের চাষি গৃহস্থদের গরু চড়ায়। বৃদ্ধ গরুর পাল চালিয়ে এগিয়ে গেলেও গোবরের ঝুড়ি মাথায় পঞ্চমী সবিতার সামনে দাঁড়িয়ে বলল, এই চড়া রোদ্দুরির মধ্যেই কোথায় যাচ্ছিস রে সবিতা?
বৃদ্ধার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল সবিতা। এতক্ষণে সে ভাতারমারির মাঠের কাহিনীর কথা ভাবছিল। সম্বিত ফিরে কাতর স্বরে বলল, ঝুমার বাপকে দেখেছ? প্রখর রোদে গরু চড়িয়ে গোবর কুড়িয়ে ঘেমে স্নান হয়ে গেছে পঞ্চমীর। রোদের ঝাঁঝে শীর্ণ মুখখানা কয়লার মতো কালো হয়ে আছে। ক্লান্ত পঞ্চমী উদ্বেগের সাথে বলল, কেন, ঝুমার বাপের কি হয়েছে? নিজেকে সামলে সবিতা বলল, কাগড়ি ফেলতে গেছে কিনা তাই বলতেছিলুম, বাদায় তাকে দেখেছ? ওদিকে তো আমরা যাই না, শুকনো কাল পেইরে হুই উপারের দিকেই আমরা গরু চড়াতে যাই। তাও তো বটে, খালের এপারের জমিতে ধান ফেলা হয়, সেখানে গরু চড়বে কি? গোবরের ঝোড়া মাথায় বৃদ্ধা টলতে টলতে গ্রামের পথ ধরল। বুকের মধ্যে কোথায় যেন চিনচিন করে উঠল সবিতার। সবাই কি এই তীব্র দাবদাহের মধ্যে বাড়ি ফিরতে পারে? ভাতারমারির দুঃখীরাম কি পেরেছিল বাড়িতে ফিরতে? প্রবল উৎকণ্ঠায় সবিতার হাত পা যেন দুমড়ে যাচ্ছে, তবুও অবিচলিতভাবে মাঠের বাদার মধ্য দিয়ে হাঁটতে থাকে। দুই চোখে তার জল এসে গেল। সজল ঝাপসা দৃষ্টির সামনে থেকে একে একে পাশ কাটিয়ে গেল গোবর কুড়ুনি ফকির মা, ছাগল চড়ানি পাঁচুর মা, এক পাল গাড়ল চলিয়ে গ্রামের পথ ধরল পুবপাড়ার কুশো পাইক। এরা সবাই যে যার ঘরে ফিরছে। উদ্বিগ্ন সবিতা এদের কারো সাথে কথা বলতে পারল না, ডাকেও সাড়া দিল না। ধুধু বাদার মধ্যে তাদের কাগড়ি জমির দিকে দৃষ্টি স্থির রেখে এগিয়ে চলছে সে। চোখের পলক ফেলতে সাহস হয় না তার। যদি পিঁপড়ের মতো ছোট দেখায় দূরের কোনো মানুষ অথবা গরুর নড়াচড়া তার নজরের বাইরে থাকে। আরও বড় বড় পা ফেলে গতি বাড়ানোর চেষ্টা করল, পারল না, সে হাঁপিয়ে যাচ্ছে। ফুটি ফাটা উঁচু খালা বাদার মধ্যে তাড়াতাড়ি হাঁটাও যায় না। তাছাড়া খালি পায়ে মরা শামুকের খোলে পা কেটে যাওয়ারও ভয় আছে। বাকি পথটুকু কি অসম্ভব মানসিক যন্ত্রণা নিয়ে হেঁটে এসেছে সবিতা, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কাগড়ি বাদায় পৌঁছে স্তম্ভিত হয়ে গেল সবিতা। বাদলকে সেখানে দেখতে পেল না। চাষের আনুষাঙ্গিক জিনিসপত্র, জোয়াল, লাওল, মই পড়ে রয়েছে চষা জমির ওপর। খড়ের মতো শুকনো ঘাস অল্প অল্প বাদায় যা আছে তাতেই মুখ রগড়ে যাচ্ছে হেলে গরু দুটো। সবিতার সমস্ত শরীর কাঁটা দিয়ে ভয়ঙ্কর একটা সম্ভাবনা মনে হলো। এই কি তার ভুলে যাওয়ার মাসুল? তবে কি ভাতারমারির ঘটনার পুনরাবৃত্তি ঘটল? চোখের সামনে তার জগৎ যেন ঘন অন্ধকারে ঢেকে যাচ্ছে। অতি পরিচিত এক শব্দ। পাশের আলের কোণায় অনেক দূরের একটা হরকোষ কাঁটার ঝোপ। শেষ আশার আলোক বিন্দু ধরে দৌড়ে গেল সবিতা শব্দ অনুসরণ করে। সেখানেই দেখল বাদলকে। হোক কাঁটার ঝোপ, কিন্তু তার বয়সের হিসেব নেই। গরু ছাগলে তাকে মুড়াতে পারেনি, যা বহু যুগ ধরে শাখা প্রশাখা বিশিষ্ট হয়ে ছোটোখাটো এক বৃক্ষে পরিণত হয়েছে, তারই স্নিগ্ধ ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছে বাদল। সে এতটাই অবসন্ন, দাবদাহের মধ্যে গরু দুটোকে চালিয়ে ঘরে ফেরার ক্ষমতা নেই তার। সবিতার হাত থেকে পান্তার কেটলি কেড়ে নিয়ে দুর্ভিক্ষ পীড়িত মানুষের মতো হাঁপুস হুপুস শব্দে বড় বড় গ্রাস তুলতে থাকে সে মুখে। আর পান্তায় না দেওয়া হয়েছে নুন, না বের করার সময় দিয়েছে লঙ্কা, পেঁয়াজ, আলু সেদ্ধ। সবিতার চোখে বাদল যেন শুধু তার ঘরের মানুষ নন, বহুদিন আগের ভাতারমারির মাঠের তৃষ্ণার্ত ক্ষুধার্ত পরিশ্রান্ত কৃষক দুঃখীরামের উত্তরসূরির। হাউ হাউ করে কেঁদে উঠল সে। বেশ কিছুক্ষণ পর পেটে পান্তা পড়ে অনেকটা স্বাভাবিক হলো বাদল। অবাক হয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করল, তুমি কাঁদছ কেন সবিতা? চোখের জল মুছে সবিতা বলল, ও কিছু নয়, তুমি বাড়ি চলো। আমার লেখা গল্প ভালো লাগলে চ্যানেলটি
লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।